ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 7, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 6টি সেট দেখে আসতে পারবে। আর এই প্রশ্নটি হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই ভিডিও এমন একটা ভিডিও যারা একবারে ইংরেজিতে দুর্বল তারাও কিন্তু ভিডিওটি বুঝতে পারবে, কারণ ভিডিওতে বাংলাতে বিশ্লেষণ করেছি প্রতিটি লাইন বাই লাইন, যাতে বুঝতে তোমাদের একবারে খুবই সহজ হয়ে যায়। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমার এটা একটা প্রশ্ন যেটা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। হ্যাঁ, এটা তোমাদের প্রশ্নটি হচ্ছে কৃষ্ণনাথ কলেজ স্কুল, এই একটা যেমন স্কুলে এসেছে, আর একটা আছে চিত্তরঞ্জন হাই স্কুল, এই শেষ, এই দুটো স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। আমরা প্রশ্নটা একটু বড় করে দেখি। এই যে এখানে 1 নম্বরে বরাবরই অন্যান্য যে প্রশ্ন আছে যে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোজ, অর্থাৎ তোমার এই প্যাসেজ থেকে প্রশ্ন নিয়ে তারপরে উত্তরটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, এবারে এ আর বি। আর 2 নম্বরে হচ্ছে একটা পোয়েম, কবিতা। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বরের যে প্যাসেজ আছে, আসলে প্যাসেজ যদি ভালো করে বুঝো, অর্থাৎ এই বাংলা মানেটা যদি ভালো করে বুঝো, তাহলে কিন্তু উত্তরটা তোমাদের কাছে অনায়াসে ইজি হয়ে যায়। তাই আমি প্রতিটা প্যাসেজের প্রতিটা লাইন বাই লাইন বাংলা বিশ্লেষণ করব। টাফি ওয়াজ আপসেট, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো, এ কথা বলেছে। অর্থাৎ প্রথম লাইনে বলছে টাফি ওয়াজ আপসেট, টাফি মন খারাপ করেছিল। তারপরে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো, তুমি বুঝতে পারছো না আমি একজন বীর। হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার, সে দৌড়ে বাইরে বেরিয়ে গেল এবং একটি খেলনা খামারের মধ্যে বসে পড়লো চোখের জল মুছতে মুছতে। সাডেনলি টাফি নোটিসড এ ডল হাউস ইন এ কর্নার অফ দি শপ, হঠাৎ টাফি দোকানের এক কোণে একটি পুতুলের ঘর দেখতে পেল। এরপরের যে লাইনগুলি তোমরা সেখান থেকে দেখতে পাবে এই প্যাসেজ থেকে, তাই লাইনগুলি আবার দেখছি। হু ছ স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দি উইন্ডো, সে দেখতে পেলো জানালার একটি দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, ফায়ার সাউটেড টাফি, আগুন, টাফি চিৎকার করে উঠলো। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আর একটা অভিযান, আমি এখনই আগুন নিভিয়ে দেব। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দি ওয়াল অফ দি ডলস হাউস, সে একটি মই খুঁজে পেল এবং সেটি পুতুলের ঘরে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখলো। এরপরে যদি আমরা পরের লাইনগুলি দেখি, দেন হি টুক এ বিগ বাকেট, হ্যাঁ, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দি ফার্ম পন্ড, তারপর সে একটি বড় বালতি নিল এবং খামারের পুকুর থেকে তাতে জল ভরলো। হি ক্লাইম্ব দি ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দি ওয়াটার ইন অ্যাট দি উইন্ডো, সে মই বেয়ে উপরে উঠলো এবং জানালা দিয়ে সব জল ঢেলে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দি কলার অ্যান্ড রোয়ার্ড, ঠিক সেই সময় কেউ একজন তার কলার ধরে ফেললো এবং গর্জে উঠলো। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট, এরকম বোকা কাণ্ড করে তুমি কি করছো বলে মনে করেছো? এরপরে আমাদের যদি কোশ্চেন অ্যান্সার দেখি, এই ছিল তোমার টোটাল প্রশ্ন বিশ্লেষণ। তো প্রশ্ন অ্যান্সারের মধ্যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি বক্সেস গিভেন অন দি রাইট হ্যান্ড সাইড, গিভেন সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রম দি টেক্সট ফর ইচ অফ ইউর অ্যান্সার, অর্থাৎ তোমাদের ট্রু ফলস লিখতে হবে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট এটা কোন লাইন থেকে পেয়েছো সেটাও কিন্তু তোমাকে ক্লিয়ার করে দিতে হবে। যাই হোক, আমরা প্রথম যদি দেখি প্রশ্নটি, প্রথম প্রশ্ন হচ্ছে টাফি নোটিস এ ডল আ হাউস অ্যাট দি ব্যাক অফ হিজ হাউস, এটা অ্যান্সারটা ফলস হবে। কারণ কেন ফলস হবে? প্যাসেজে বলা হয়েছে পুতুলের ঘরটি দোকানের এক কোণে ছিল, টাফির বাড়ির পিছনে নয়। এটা আসলে টাফির বাড়ির পিছনে বলছে, কিন্তু এটা দোকানের পিছনে। আর সাপোর্টিং স্টেটমেন্ট যদি বলি, যে সেন্টেন্সটা লাইনে আছে, সাডেনলি টাফি নোটিসড এ ডল হাউস ইন এ কর্নার অফ দি শপ, কাজেই এভাবে তোমরা এই লাইনটা কিন্তু সরাসরি তোমার প্যাসেজ থেকে নেওয়া। এরপর 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এর 2, টাফি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ হ্যান্ডস, এটা যদি বলি এটাও ফলস, কারণ এখানে বলা হয়েছে যে চোখের জল মুছছিল, হাত নয়। হ্যাঁ, হাত দিয়ে মুছছিল না। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট বলি হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ
হিজ টিয়ার্স। তাহলে আমার এ নম্বরের উত্তর হয়ে গেল। এরপর বি নম্বরের উত্তর যদি দেখি আমরা, বি নম্বর কোথায়, বি নম্বর এই যে হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি ওয়াজ আপসেট। তাহলে উত্তর যদি বলি, হোয়েন টাফি ওয়াজ আপসেট হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। টাফি মন খারাপ করে বাইরে চলে যায় এবং খেলনা খামারে বসে কান্না করতে থাকে। কারণ এটা তোমার যে টেক্সট রেফারেন্স যদি দেই, হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম, অর্থাৎ এই লাইনের মধ্যে আছে এটা ফার্ম উইপিং হিজ টিয়ার্স। তাহলে তোমরা একটু গুছিয়ে ওই লাইন থেকে নিয়ে গুছিয়ে লিখে দেবে। এরপরে একের বি এর 2 নম্বর যেটা হচ্ছে হাউ ডিড টাফি পুট আউট দি ফায়ার। তাহলে টাফি পুট আউট দি ফায়ার ক্লাইম্বিং এ ল্যাডার অ্যান্ড থ্রোয়িং এ বাকেট অফ ওয়াটার থ্রু দি উইন্ডোজ অফ দি ডল হাউস। অর্থাৎ টাফি মই ব্যবহার করে উপরে উঠে বালতি ভর্তি জল জানালা দিয়ে ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। আর টেক্সট যে রেফারেন্স সেটা বলছে হি ক্লাইম্ব দি ল্যাডার অ্যান্ড থ্রু অল দি ওয়াটার ইন অ্যাট দি উইন্ডো। এরপরে আমরা 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন, একটা কবিতা আছে, রিড দি ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। হ্যাঁ, তো কবিতাটা আমি লাইন বাই লাইন বাংলা মানে পড়াবো, তারপর প্রশ্ন উত্তর দেবো। তাই কবিতা প্রথম যেটা বলেছে, বোট সেলস অন দি রিভার্স, নৌকাগুলো নদীতে চলে, অ্যান্ড শিপ সেল অন দি সিস, আর জাহাজগুলো সমুদ্রে চলে, বাট ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দি স্কাই, কিন্তু আকাশ জুড়ে যে মেঘগুলো ভেসে চলে, আর প্রেটিয়ার দ্যান দিস, সেগুলি এদের চেয়েও বেশি সুন্দর। এরপরের লাইনগুলি আর পেটিয়ার, এই যে পরের লাইনটা আমরা যদি একটু দেখি, দেয়ার আর ব্রিজ অন দি রিভার্স। হ্যাঁ, তাহলে নদীর উপর সেতু থাকে, অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ, যতটা সুন্দর কল্পনা করা যায়, বাট দি বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু যে ধনুক, রামধনু এখানে স্বর্গকে যুক্ত করে, অ্যান্ড ওভার টপ দি ট্রিজ, এবং গাছের সে উঁচুতে উঠে যায়, অ্যান্ড বিল্ট এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি পথ তৈরি করে, ইজ প্রিটি আর ফার দ্যান দিস, সেটি এদের সবার চেয়ে অনেক বেশি সুন্দর। হ্যাঁ, তো এখন আমরা প্রশ্নের উত্তর দেব, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। শিপ সেল অন দি, শিপ কোথা দিয়ে চলে, যদি বলি পন্ট, লেক না সিস, তাহলে কবিতায় আছে কি, যেটা সি, উত্তর হবে সি নম্বর, অর্থাৎ সি মানে সমুদ্র। লাইন যদি বলি, অ্যান্ড শিপ সেল অন দি সিস, এই যে এই লাইনের মধ্যেই আছে, তোমরা লাইনটা খুঁজে পড়ে নেবে। পরের প্রশ্ন হচ্ছে, দি পোয়েট মেনশন দ্যাট দি রোড ইজ ফ্রম, রোড কোথায়, স্কাই টু আর্থ, মানে আকাশ থেকে পৃথিবীতে, না আর্থ টু রিভার, অর্থাৎ পৃথিবী থেকে নদীতে, নাকি আর্থ টু স্কাই, নাকি পৃথিবী থেকে তোমার আকাশে। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে সি, কারণ আর্থ টু স্কাই। লাইন ফ্রম কি, লাইন যদি বলি, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এই লাইনের মধ্যে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এরপর বি নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডু ইউ দি ক্লাউড সেল, ক্লাউড সেল কি, তাহলে আমরা যদি বলি দি ক্লাউড সেল অ্যাক্রস দি স্কাই, কবি বলেছেন যে মেঘ আকাশের উপর দিয়ে ভেসে চলে। আর লাইন রেফারেন্স যদি বলি, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দি স্কাই, এই লাইনে তোমার উত্তরটা আছে। এরপরের প্রশ্ন, এর 2-এর যদি পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলেছে, হুইচ অ্যাকর্ডিং টু পোয়েট ইজ প্রিটিয়ার অফ অল মেনশন ইন দি পোয়েম, আমি যদি সেটা বলি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি পোয়েট দি রেইনবো ইজ দি প্রেটিয়ার অফ অল, অর্থাৎ এখানে কবি নদী, নৌকা, জাহাজ, সেতু সব কিছুর চেয়েও রামধনুকে সবচেয়ে বেশি সুন্দর বলেছেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে, অ্যান্সার দি ফলোয়িং, সি নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, হ্যাঁ, ইন দি গিভেনগুলো, এখানে ট্রু আর ফলস সাপোর্টিং স্টেটমেন্ট বলে নাই। তো আমরা প্রথম প্রশ্ন যদি, বোট সেল অ্যাক্রস দি স্কাই, তা নৌকা কি আকাশ দিয়ে চলে, এটা ফলস, কারণ নৌকা নদীতে চলে, আকাশে নয়। এটা পোয়েম লাইন হচ্ছে, বোট সেল অন দি রিভার। এরপরের প্রশ্ন, দি রেইনবো দ্যাট ব্রিজ হ্যাভেন অ্যান্ড ওভার টপ দি ট্রিজ বিল্ট এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটা যদি আমি বলি, এটা ট্রু, কারণ বার্ড দি বো দ্যাট ব্রিজ হ্যাভেন অ্যান্ড বার্ডস, হ্যাঁ, এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এভাবে তোমার এখান থেকে আমরা উত্তরটা নিয়েছি। এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারিতে কি বলেছে সেই উত্তর আলোচনা করব। তো এটা 2-3 নম্বর থেকে শুরু, হি বট এ ড্যাশ, এখানে হেলবক্স আছে, হেলবক্স থেকে নিতে হবে, অফ গ্রেপস ফ্রম দি মার্কেট, অর্থাৎ এর বাংলা মানে বুঝলেই কিন্তু কোনটা বসবে সেটা ক্লিয়ার বুঝতে পারবে। আর 2 নম্বরে আছে, শি স এ ড্যাশ এ বিস বাজলিং অ্যারাউন্ড, আমরা এখন উত্তরটা যদি বিশ্লেষণ করি দেখি,
তো এখানে হেল্প বক্সটা দিয়ে দিলাম, হি বট এ বাঞ্চ অফ গ্রেপস। বাঞ্চ মানে কি? গুচ্ছ, গোছা। তাহলে আঙুর একসাথে ঝুলে থাকে, এক গোছা আঙুর ঝুলে থাকে, তাই আঙুরের জন্য বাঞ্চ ব্যবহার করা হয়। যেমন এক গোছা আঙুর একটি একটি করে এরকম হয় না, এক গোছা গোছায় থাকে। সে বাজার থেকে একগুচ্ছ আঙুর কিনে এনেছিল, এই কারণে এখানে তোমার এই যে বাঞ্চটা হবে, এই যে বাঞ্চটা তোমার এইখানের উত্তরে হবে। এরপরের প্রশ্ন আমরা যদি দেখি, পরের ওই যেটা বললাম, শি স এ ড্যাশ বিষ বাজলিং, তাই এটার উত্তর হবে সোয়াম। সোয়াম কেন হবে? সোয়ামের বাংলা মানে বুঝতে হবে, সে চারপাশে গুঞ্জন করতে থাকা এক ঝাঁক মৌমাছি দেখেছিল। তাহলে এই যে সোয়াম মানে ঝাঁক, মৌমাছির ঝাঁক, তাই সোয়াম অফ বিষ মানে মৌমাছির ঝাঁক। তাহলে মৌমাছি একসাথে উড়ে বেড়ালো, তাকে সোয়াম বলে। তাই সে চারপাশে গুঞ্জন করতে, অর্থাৎ আমার এখানে অপশনের এই যে সোয়াম হবে, ক্লক এবং ক্লাস এই দুটো হবে না। এরপরের প্রশ্ন যদি আমরা যাই 4 নম্বরে, ডু অ্যাজ ডিরেক্টেড। আই স এ সোয়াম অফ বিস কামিং টুয়ার্ডস মি। এটা আন্ডারলাইন দি কালেকটিভ নাউন, অর্থাৎ এখানে কালেকটিভ নাউন কোনটা সেটিকে আন্ডারলাইন করতে বলছে। তাহলে এখানে যদি বলি আই স এ সোয়াম, অর্থাৎ এই সোয়ামটা হচ্ছে কালেকটিভ নাউন, যেটা দ্বারা অনেক সংখ্যক বোঝায়, যেমন সমষ্টিবাচক বিশেষ্য। এই কারণে যেমন আমার দিকে আসতে থাকা মৌমাছির একটি ঝাঁক, এই যে ঝাঁক দ্বারা একটা মৌমাছি বোঝায় না, অনেক মৌমাছি বোঝায়, এই কারণে সোয়াম হয়েছে। এরপরের প্রশ্ন, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ইট। অর্থাৎ এখানে তোমার একটা এক্সাম্পল দিতে বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউনটের, যেমন অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অনেস্টি দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, যেমন অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অর্থাৎ আমরা যদি বলি সততাই সর্বোত্তম নীতি, এটা বাংলা মানে। তাই এভাবে তোমার আগে এক্সাম্পল দিতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেই এক্সাম্পল দিয়েই তোমাকে একটা মেক সেন্টেন্স করতে হবে। আশা করি বুঝছো প্রশ্নটি। এবার 3 নম্বর, হি ড্যাশ ক্যাচেস না কট এ বার্ড ইয়েস্টারডে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে ইয়েস্টারডের কথা বলেছে, অর্থাৎ গতকাল হয়ে গেছে, কাজেই এখানে পাস্ট টেন্স হবে, কট হবে। ক্যাচের পাস্ট টেন্স হচ্ছে কট, অর্থাৎ অতীত সময়, তাই পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, সে গতকাল একটি পাখি ধরেছিল। এরপরের প্রশ্ন, 3 নম্বর, টেক ড্যাশ লং পিস অর ড্যাশ পেপার টু মেক এ টেল, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ কোনো জায়গায় আর্টিকেল বসবে, কোনো জায়গায় প্রিপোজিশন বসবে। যেমন টেক এ লং, অর্থাৎ এখানে এ বসবে, এটা একটা আর্টিকেল। লং পিস অফ, এটা হচ্ছে অফ মানে প্রিপোজিশন বসছে, টু মেক এ টেল, এখানে লং পিস মানে এক বচন, এই কারণে এ বসেছে। আর পিস অফ পেপার মানে স্থির গঠন, অফ ব্যবহার হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন গেল। 5 নম্বর, দেয়ার ইজ নট মাচ ড্যাশ ইন দি বোটল, পুট এ সুইটেবল আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি আমি বলি, তাহলে যেমন ওয়াটার আসলে বলো না যে এখানে 5টা ওয়াটার আছে, 6টা ওয়াটার আছে, এটা আনকাউন্টেবল, এই কারণে দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দি বোতল। ঠিক আছে, মাছ মানে আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার অগণনাযোগ্য বিশেষ্য। এরপর আমরা চলে যাব রাইটিং স্কিল। 5 নম্বরের প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অফ ডিসক্রাইব দি ফলোয়িং ফ্যামিলিটি, যেমন রমেশ টেন্ডুলকার, তারপর রজনী টেন্ডুলকার, তারপরে মারাঠি পোয়েট অ্যান্ড নোভেলিস্ট LIC ওয়ার্কার। তারপরে তার মধ্যে থেকে 2 জন মিলে যে তোমার এখানে ফ্যামিলি ট্রির যেটা বলেছে, যেমন নিতিন, অজিত, সবিতা, শচীন, অঞ্জলি। তারপরে শচীন আর অঞ্জলির মধ্যে সারা এবং অর্জুন, অর্থাৎ আমরা শচীন টেন্ডুলকার যেটা তার যে ফ্যামিলি ট্রি সেখান থেকে দিয়েছে। এখন এখান থেকে তোমাদের যেটা করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে আমরা প্যারাগ্রাফটা প্রথমে দিচ্ছি, রমেশ টেন্ডুলকার ইজ এ মারাঠি পোয়েট অ্যান্ড নোবেলিস্ট, অর্থাৎ আমি প্রথমটা যদি বলি, রমেশ টেন্ডুলকার একজন মারাঠি কবি। হিজ ওয়াইফ রজনী টেন্ডুলকার, তার স্ত্রী হচ্ছে রজনী টেন্ডুলকার, ওয়ার্কস অ্যাজ অ্যান LIC ওয়ার্ক, তার স্ত্রী রজনী টেন্ডুলকার LICর কর্মী। ঠিক আছে, দে হ্যাভ 4 চিলড্রেন, নেম নিতিন, অজিত, সবিতা অ্যান্ড শচীন। তার কি বলছে, তাদের 4টি সন্তান, নিতিন, অজিত, সবিতা এবং শচীন। তারপরে শচীন ইজ এ ফেমাস ক্রিকেটার, শচীন একজন বিখ্যাত ক্রিকেটার। হি ইজ ম্যারিড টু অঞ্জলি হু ইজ এ ডক্টর, তিনি অঞ্জলিকে বিয়ে করছেন, যিনি একজন ডাক্তার। শচীন অ্যান্ড অঞ্জলি হ্যাভ 2 চিলড্রেন, শচীন এবং অঞ্জলির 2টি সন্তান আছে। দেয়ার ডটার সারা ইজ এ স্টুডেন্ট অফ মেডিসিন অ্যান্ড দেয়ার সন অর্জুন ইজ এ ক্রিকেটার, তাদের মেয়ে সারা মেডিসিনের ছাত্রী এবং ছেলে অর্জুন একজন
একজন ক্রিকেটার। এভাবে তোমরা কিন্তু ফ্যামিলি ট্রির প্যারাগ্রাফ লিখে নেবে। এর পরের প্রশ্ন যেটা বলেছে, ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স ইউজিং দি ফলোয়িং হিন্টস। অর্থাৎ তুমি কি করেছো, একটা ঝড়ের রাতে বাড়ি ফিরছো, ঠিক আছে, এখন সে এই হিন্টস ব্যবহার করে তোমাকে 60 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো ওয়ান নাইট আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আর্ন প্লেস, একদা কী করেছি আমি, এক রাতে আমি আমার পিসির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। তারপরে suddenly the sky darkened and a wild wind began to blow, হঠাৎ আকাশের অন্ধকার হয়ে গেল এবং ঝড়ো ভাব হইতে শুরু করলো। soon it started raining heavily, অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি শুরু হলো। there was no one around and I felt afraid, আশেপাশে কেউ ছিল না এবং আমি ভয় পেয়ে গিয়েছিলাম। I walked carefully through the rain and finally reached home safely, আমি সাবধানে বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত নিরাপদে বাড়ি পৌঁছে এলাম। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। এক এক করে আমি কিন্তু সমস্ত প্রশ্ন বাংলা এবং ইংরেজি দুটোতেই ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। আশা করি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, এবং যারা ভালো বুঝতে পারো তাদের তো কোনো কথাই নেই, তারা আরও ভালো বেশি করে বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।